আসসালামু আলাইকুম সবাইকে আবারো স্বাগতম জানাচ্ছি সিএসএ একাডেমির প্রিন্সিপালস অফ ফিন্যান্সের শর্ট টার্ম ফাইন্যান্স চ্যাপ্টারের ষষ্ঠ ক্লাস। বিগত 5টি ক্লাসে আমি আপনাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিটের যে টপিকটি ছিল সেটা সম্পূর্ণ করিয়েছি। আপনারা যারা দেখতে চান তারা বিগত ভিডিওগুলো থেকে দেখে আসতে পারেন এবং এরই ধারাবাহিকতায় আমাদের আজকে হলো ষষ্ঠ ক্লাস। আজকে আমাদের 6 নম্বর ক্লাসটা হলো শর্ট টার্ম ফাইন্যান্সেরই একটা টপিক কমার্শিয়াল পেপার নিয়ে। এখন কমার্শিয়াল পেপারের বাংলা অর্থটা হলো বাণিজ্যিক পত্র। আমি এই বাণিজ্যিক পত্রের পাশে ভারত এবং আমেরিকা এই দুইটা দেশের নাম উল্লেখ করার কারণটা হচ্ছে আজকে যে টপিকটা নিয়ে আমরা জানবো বাণিজ্যিক পত্র, সেটা বর্তমানে ভারত এবং আমেরিকায় প্রচলিত থাকলেও আমাদের বাংলাদেশে এটি তেমন একটা প্রচলিত নেই বললেই চলে। আচ্ছা, তো বাণিজ্যিক পত্র জিনিসটা আসলে কি একটু জানা দরকার। তা আমি এখানে কিছু থিওরিটিক্যাল কথাবার্তা আসলে লিখে রাখছি, এগুলোতে আমরা একটু পরে যাব, আমরা একটু প্র্যাকটিক্যালি বুঝার চেষ্টাটা করি। আর দেখা যাক স্যার, দেখেন মনে করেন যে এবিসি লিমিটেড নামক একটা কোম্পানি, তো এবিসি লিমিটেড নামক এই কোম্পানিটার 20 লক্ষ টাকা প্রয়োজন। শুধু যে প্রয়োজন এমনও না, আগামী 3 দিনের ভিতরেই প্রয়োজন। তাহলে স্যার আমি আপনাদেরকে কি বলেছি, এবিসি লিমিটেড নামক একটি কোম্পানি বাজারে বিদ্যমান আছে, ওনাদের 20 লক্ষ টাকা প্রয়োজন। কেন? ব্যবসা করার জন্য। এবং ওনাদের ওই টাকাটা আগামী কয় দিনের মধ্যেই দরকার? 3 দিনের মধ্যেই দরকার। এখন আপনি বলতে পারেন স্যার ওনাদের যে 20 লক্ষ টাকা প্রয়োজন, এটা তো ওনারা ব্যাংকের কাছে গেলে খুব সহজেই পেয়ে যাবেন। আসলে দেখেন স্যার, ব্যাংকের কাছ থেকে লোন নেওয়াটা বা ধার নেওয়াটা বা ঋণ নেওয়াটা কিন্তু অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ব্যাংক থেকে যদি ওনারা লোন নিতে যান তাহলে ওই লোনের উপর কিন্তু অনেক বেশি পরিমাণে কি দিতে হবে? সুদ দিতে হবে। এখন ওনারা কিন্তু টাকাটা 3 দিনের মধ্যেই প্রয়োজন। এখন একটা ব্যাংক কিন্তু কখনোই আপনাকে 3 দিনের ভিতর কোনো লোন দিবেন না। তো সেক্ষেত্রে ওনাদের আস্থার নাম হচ্ছে কমার্শিয়াল পেপার, অথবা বাংলায় বললে হয় বাণিজ্যিক পত্র। আসলে বাণিজ্যিক পত্রটা কিভাবে কাজ করে একটু দেখা যায়। সরি, তো এবিসি লিমিটেড নামক প্রতিষ্ঠান ওনারা বিভিন্ন পত্র পত্রিকায় একটা সার্কুলার দিচ্ছেন। সার্কুলারটা আমরা সবাই বুঝি, একটা বিজ্ঞপ্তি দিয়েছেন আর কি। এবিসি লিমিটেড বিজ্ঞপ্তি দিয়েছেন যে আমাদের 20 লক্ষ টাকার প্রয়োজন আগামী 3 দিনের মধ্যে। এখন এই বিজ্ঞপ্তিটা চোখে পড়ছে আমার, অর্থাৎ আপনাদের হামিম স্যারের এই বিজ্ঞপ্তিটা চোখে পড়ছে। তো স্বাভাবিকভাবে আমি হচ্ছি, মনে করেন এই প্রেক্ষাপটে আমি একজন বিনিয়োগকারী, আমি অলস কিছু টাকা নিয়ে বসে আছি, সুযোগ পেলেই কি করব? বিনিয়োগ করব। তো এই বিজ্ঞপ্তিটা যখন আমার সামনে আসলো, আমি সাথে সাথে কল দিলাম কাকে? এবিসি লিমিটেড কোম্পানিকে। ওনাদেরকে কল দিয়ে বললাম যে ভাই আপনাদের একটা 20 লক্ষ টাকার, আমি দেখলাম যে আপনাদের 20 লক্ষ টাকার প্রয়োজন, তাও আবার 3 দিনের মধ্যে। এখন আমি হলাম একজন বিনিয়োগকারী, আমার কাছে কিছু অলস কি আছে? আমার কাছে কিছু অলস অর্থ আছে যা আমি আপনাকে দিতে পারবো। তো আমি ওনাকে পাল্টা প্রশ্ন করলাম যে আমি আপনাদের কাছ থেকে, অর্থাৎ আপনাদের এবিসি লিমিটেড কোম্পানির কাছ থেকে আমি আমার টাকাটা দেওয়ার বিনিময়ে কি পাবো? লাভ ছাড়া তো আমি নিজেও আসলে কোনো কাজ করব না। তো সেক্ষেত্রে ওনারা আমাকে বললেন যে চলেন একদিন বসে আমরা অফিসিয়ালি সব ডকুমেন্টেশন আকারে হবে। তো আমি বললাম চলেন বসা যাক। তো আমরা বসলাম, তো আমরা একটা অফিসিয়াল সেটআপে বসলাম। বসার পরে উনি একটা কাগজ বের করলেন।
ওই কাগজটা ঠিক দেখতে এরকম। তো এবিসি লিমিটেডের পক্ষ থেকে যিনি আসছেন উনি কাগজটা আমাকে অর্থাৎ হামিম স্যারকে দেখিয়ে বলতেছেন যে দেখেন এটা হলো একটা বাণিজ্যিক পত্র, এই কাগজটার নাম হলো কি বাণিজ্যিক পত্র। আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এই বাণিজ্যিক পত্রটার লিখিত মূল্য অর্থাৎ গায়ের রেট হলো কত টাকা, 20 লক্ষ টাকা। কিন্তু আমরা অর্থাৎ এবিসি লিমিটেড কোম্পানি আপনার কাছে এটা বিক্রয় করব 18 লক্ষ টাকায়। তাহলে আমরা আপনার কাছে অর্থাৎ এগুলা কথাগুলা কিন্তু এবিসি লিমিটেড কোম্পানি হামিম স্যার অর্থাৎ আমাকে বলতেছেন যে আমাদের বাণিজ্যিক পত্রের লিখিত মূল্য হলো 20 লক্ষ টাকা এবং আমরা আপনার কাছে বিক্রি করতেছি 18 লক্ষ টাকায়। তাহলে মাঝখানে একটা গ্যাপ থাকলো কত টাকার, 2 লক্ষ টাকা। এর পরবর্তীতে ওনারা আরো বলতেছেন যে এই বাণিজ্যিক পত্রটার মেয়াদ হচ্ছে 120 দিন, অর্থাৎ আজকে আমরা অর্থাৎ এবিসি লিমিটেড কোম্পানি বাণিজ্যিক পত্রটা বিক্রয় মূল্য যেহেতু আছে 18 লক্ষ টাকা, তাহলে 18 লক্ষ টাকায় হামিম স্যারের কাছে কি করবেন, বিক্রয় করবেন। তারপরে যখন 120 দিন অতিক্রম হয়ে যাবে তখন এবিসি লিমিটেড কোম্পানি আবার হামিম স্যারের সাথে যোগাযোগ করবেন, যোগাযোগ করে বলবেন যে আমরা আপনার কাছে যে বাণিজ্যিক পত্রটা বিক্রয় করেছিলাম সেই বাণিজ্যিক পত্রটা এখন আমরা আবার কি করতে চাই, ক্রয় করতে চাই। এখানে তাহলে আমার অর্থাৎ হামিম স্যারের লাভটা কি খেয়াল করবেন। যখন এবিসি লিমিটেড আমার কাছে বাণিজ্যিক পত্রটা বিক্রয় করতেছিল অর্থাৎ তখন তারা ছিল বিক্রেতা, তারা আমার কাছে বাণিজ্যিক পত্রটা 20 লক্ষ টাকায় বিক্রয় করেছিল নাকি 18 লক্ষ টাকায় বিক্রয় করেছিল? তারা আমার কাছে বিক্রয় করেছিল 18 লক্ষ টাকায়। কিন্তু তারা অর্থাৎ এবিসি লিমিটেড কোম্পানি যখন আবার 120 দিন পরে, কয়দিন পরে, 120 দিন পরে যখন আমার কাছ থেকে অর্থাৎ হামিম স্যারের কাছ থেকে যখন বাণিজ্যিক পত্রটা ওনারা আবার কিনে নেবেন তখন ওনারা কিনে নেবেন হচ্ছে কত টাকায়, 20 লক্ষ টাকায়। তাহলে হামিম স্যার কিনছিল কয় টাকায়, 18 লক্ষ টাকায়। কিন্তু হামিম স্যারের কাছ থেকে আবার বাণিজ্যিক পত্রটাকে এবিসি লিমিটেড কিনে নিবে কত টাকায়, 20 লক্ষ টাকায়। এটার মানে হলো মাঝখানে যে 2 লক্ষ টাকার একটা গ্যাপ অবশিষ্ট থাকতেছে এটাই হলো হামিম স্যারের জন্য, এটাই হলো হামিম স্যারের জন্য অর্থাৎ আমার জন্য লাভের অংশ। তাহলে আমি বর্তমানে আমি হচ্ছি ক্রেতা, আমি বাণিজ্যিক পত্রটা সুন্দর মতো 18 লক্ষ টাকায় কিনবো, 120 দিন পরে ওনাদের কাছে আমি আবার 20 লক্ষ টাকায় বিক্রি করে দিব এবং 2 লক্ষ টাকাটা হচ্ছে আমার লাভের টাকা। তো এখানে লেখা আছে যে বাণিজ্যিক কাগজ হলো জামানতবিহীন। এখানে খেয়াল করবেন আমি যে ওনাদেরকে টাকা দিচ্ছি অর্থাৎ হামিম স্যার যে এবিসি লিমিটেড কোম্পানিকে টাকাটা দিচ্ছি, এবিসি লিমিটেড কোম্পানি কিন্তু এটার বিনিময়ে কোনো ধরনের কোনো কিছু জামানত বা আমার কাছে কোনো কিছু জমা রাখতেছে না। এবং এটার মেয়াদ যদি আপনি খেয়াল করেন তাহলে মেয়াদটা হলো 120 দিন, যেটাকে আমরা ফিন্যান্সের ভাষায় স্বল্প মেয়াদী বলে থাকি। এবং এটা হলো একটা অঙ্গীকার পত্র অর্থাৎ এবিসি লিমিটেড কোম্পানি হামিম স্যার মানে আমার কাছে অঙ্গীকার করলেন যে 120 দিন পরে ওনারা এই বাণিজ্যিক পত্রটা আমার কাছ থেকে আবার আরো বেশি দামে কি করবেন, কিনে নেবেন। তো এরপর 2 নাম্বারটা খেয়াল করেন, বৃহদায়তন ব্যবসা প্রতিষ্ঠান সমূহ সাধারণত 1 বছরেরও কম সময়ের জন্য বাণিজ্যিক পত্র বিক্রয় করে থাকে। আচ্ছা, এগুলো স্যার ছোটখাটো কোনো প্রতিষ্ঠান বাণিজ্যিক পত্র বিক্রয় করতে পারবে না। বাণিজ্যিক পত্র বিক্রয় করতে হলে বৃহদায়তন অর্থাৎ অনেক বড় আকারের একটা ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে হইতে হবে এবং সাধারণত এই বাণিজ্যিক পত্র বিক্রি করা হয় 1 বছরেরও কম সময়ের জন্য। তো স্যার এই ছিল আমাদের বাণিজ্যিক পত্র বা কমার্শিয়াল পেপারের বেসিক। এখন স্যার আমরা চলে যাব ফর্মুলায় এবং তারপরেই আমরা কিন্তু ম্যাথ দিয়ে
এই বেসিকটা বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। এবার তাহলে আমরা দেখব হচ্ছে কস্ট অফ কমার্শিয়াল পেপার অথবা বাণিজ্যিক পত্রের ব্যয়। কস্ট অফ কমার্শিয়াল পেপারটাকে আসলে সংক্ষেপে সিসিপি নামে ডাকা হয়। কস্টের সি, কমার্শিয়ালের সি এবং পেপারের পি। আচ্ছা, এখন আমরা একটু এই কস্ট অফ কমার্শিয়াল পেপারের ফর্মুলাগুলো একটু দেখি। প্রথমে হচ্ছে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা, অর্থাৎ আমাদেরকে যদি কখনো কস্ট অফ কমার্শিয়াল পেপারের অ্যাপিয়ার বের করতে বলা হয় তাহলে সেটার ফর্মুলাটা হলো এফবি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি ইনটু 360 ডিভাইডেড বাই এমপি ইনটু 100। আচ্ছা, একটু যদি এবার এদের ফুল ফর্মগুলো আমরা জানার চেষ্টা করি, সেটা হচ্ছে অ্যাপিয়ারের ফুল ফর্ম কিন্তু আমরা আগেও জেনেছি, তারপরেও আবার বলছি। অ্যাপিয়ারের ফুল ফর্মটা হলো অ্যানুয়াল পার্সেন্টেজ রেট, এবং এদিকে যদি আমরা দেখি এফবি মানে হলো ফেস ভ্যালু, অর্থাৎ কমার্শিয়াল পেপারের যে লিখিত মূল্যটা কিছুক্ষণ আগে আপনাদেরকে দেখিয়েছিলাম 20 লক্ষ টাকা, সেটি হলো ফেস ভ্যালু। এবং এর পরেই আছে হচ্ছে এসভি, এবিস লিমিটেড কিছুক্ষণ আগে আমার কাছে ওনাদের বাণিজ্যিক পত্রটা কত টাকায় বিক্রয় করেছিল, 18 লক্ষ টাকা। এটাই হলো এবিসি লিমিটেডের সেলস ভ্যালু। এরপরে এবিসি লিমিটেড যখন আমার কাছে ওনাদের বাণিজ্যিক পত্রটা বিক্রয় করতেছিলেন তখন কিন্তু সরকারের ট্যাক্স ছিল, তারপরে হচ্ছে আপনার একটা দলিল কিনতে হয়েছে, দলিলের খরচ আছে, দলিলটাকে রেজিস্টার্ড করতে হয়েছে, সেটার খরচ আছে, সেগুলো কিন্তু সে ওই বিক্রয় মূল্য থেকে কি করেছিল, বিয়োগ দিয়েছিল। তো এনএসবি মানে হচ্ছে নেট সেলস ভ্যালু, অর্থাৎ বিক্রয় মূল্যটা থেকে যখন কেটে কুটে সকল প্রকার খরচকে বিয়োগ করা হবে কিংবা মাইনাস করা হবে, তখনই হচ্ছে আমরা নেট সেলস ভ্যালু পেয়ে যাচ্ছি। অর্থাৎ সেলস ভ্যালু থেকে এই যে দেখেন নেট সেলস ভ্যালুটা আমরা কিভাবে পাবো স্যার, নেট সেলস ভ্যালুটা আমরা পাবো হচ্ছে আমাদের সেলস ভ্যালু থেকে আবার যে কস্ট, প্রশ্নে কিন্তু এগুলো স্পষ্ট করে উল্লেখ করা থাকবে, কি কি থাকতে পারে, ফ্লোটেশন কস্ট মানে উত্তরণ ব্যয় থাকতে পারে, স্ট্যাম্প ডিউটি মানে হচ্ছে দলিল খরচ থাকতে পারে, ইস্যু এক্সপেন্স অর্থাৎ ওই বাণিজ্যিক পত্রটা বানাতে আরো কিছু খরচ থাকতে পারে। তো সব খরচগুলোকে যখন আমরা সেলস ভ্যালু থেকে কি করব, মাইনাস করে দিব, তখন আমরা পেয়ে যাব কাকে, এনএসভি কে। আর এই এনএসভিটাই হলো আমাদের নেট সেলস ভ্যালু। তারপরে ওই বাণিজ্যিক পত্রটার গায়ে যতদিন মেয়াদ উল্লেখ থাকবে, কিছুক্ষণ আগে এবিসি লিমিটেডের বাণিজ্যিক পত্রতে মেয়াদের উল্লেখ ছিল 120 দিন, সেইটাই হলো আমাদের এমপি অথবা ম্যাচুরিটি পিরিয়ড। আশা করি ম্যাথে গেলে এগুলো আরো খুব সুন্দর মতো বোঝা যাবে। এরপর আমরা চলে যাচ্ছি আমাদের দ্বিতীয় যে ফর্মুলা, অর্থাৎ কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা। সেটা কিন্তু একদম হুবহু অবিকল কস্ট অফ ট্রেড ক্রেডিটের ফর্মুলাটা যেরকম ছিল, ইআইআর সমান 1 প্লাস আই টু দি পাওয়ার এন মাইনাস 1 ইন্টু 100, ঠিক সেরকমই কিন্তু মনে রাখতে হবে এখানে আমরা আই পেতে চাইলে এফবি থেকে এনএসবি মাইনাস করতে হবে এবং যে আনসারটা আসবে তাকে এনএসবি দ্বারা ভাগ করতে হবে। এবং এখানে যদি আমরা এন এর মান পেতে চাই তাহলে সেক্ষেত্রে হচ্ছে এখানে যদি আমরা এন এর মান পেতে চাই সেক্ষেত্রে হলো 360 কে এমপি অথবা যে ম্যাচুরিটি পিরিয়ডটা থাকবে সেটা দ্বারা ভাগ করতে হবে। আশা করি ফর্মুলার আপনারা আদ্যপান্তরে জানতে পারছেন। এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী টপিক তথা ম্যাথের মাধ্যমে ফর্মুলাগুলা বুঝাতে। এবার তাহলে আমরা চলে আসলাম
আমাদের কাঙ্ক্ষিত ম্যাথে, যে ম্যাথটি আমাদের ধারাবাহিক নাম্বার অনুযায়ী প্রবলেম 8, এবং এটি এসেছিল এনইউবিবি অনার্স ফার্স্ট ইয়ারে 2005 এবং 2016 সালে। সর্বপ্রথম আমি আমার ম্যাথ পড়ার এবং বুঝানোর সুবিধার্থে একটা স্ট্যান্ডিং নিয়ে নিব, যে স্ট্যান্ডিং এ আমি এফভি এনএসভি এই দুইটা জিনিস এবং এমপি সাথে এই তিনটা জিনিস আমি আগে নির্ণয় করে ফেলবো। তো একটু দেখা যাক প্রশ্নে আসলে আগে কি বলছে। নাভানা লিমিটেড কোম্পানি নামক একটি কোম্পানি হ্যাজ জাস্ট ইস্যুড, সম্প্রতি ইস্যু করেছে টাকা 1 লাখ, অর্থাৎ ওর্থ অফ 1 লক্ষ টাকার একটা কমার্শিয়াল পেপার তথা বাণিজ্যিক পত্র তারা ইস্যু করেছে। দ্যাট হ্যাজ এ 90-day ম্যাচুরিটি পিরিয়ড, যেটার মেয়াদ হলো 90 দিন। তাহলে এমপিতে কোনো দ্বিধা ছাড়াই আমরা 90 দিয়ে দিতে পারবো। এখানে খেয়াল করেন, and sells for টাকা 97,000, and sells for টাকা 97,000, কিন্তু ওই কমার্শিয়াল পেপারটা সেলস বিক্রয় করা হয় কত টাকায়? 97,000 টাকায়। যে মূল্যে আমরা কোনো কিছু বিক্রয় করি সেটাই হলো আমাদের সেলস ভ্যালু, সেটাই হলো আমাদের কি সেলস ভ্যালু। এর পরবর্তীতে আমাদেরকে বলা হয়েছে যে ডিটারমাইন, নির্ণয় করেন দা অ্যানুয়াল ইন্টারেস্ট রেট, মানে হচ্ছে এপিআর বের করতে বলছে, এন্ড ইফেক্টিভ ইন্টারেস্ট রেট মানে ইআইআর বের করতে বলছে আমাদেরকে। এখন একটা জিনিস স্যার একটু দেখা যাক, 97,000টা যদি সেলস ভ্যালু হয় তাহলে নিঃসন্দেহে যে 1 লক্ষ টাকায় কমার্শিয়াল পেপারটা ইস্যু করা হয়েছিল সে 1 লক্ষ টাকাটাই হলো ফেস ভ্যালু অথবা লিখিত মূল্য। এখন স্যার আপনি বলছিলেন যে সেলস ভ্যালু থেকে অন্যান্য খরচসমূহ বাদ দিলে আমরা এনএসবি অথবা নেট সেলস ভ্যালু পাবো, কিন্তু স্যার আমাদের আজকের ম্যাথে কোথাও কি অন্যান্য খরচ সম্পর্কে বলা আছে? বলা নাই। যেহেতু অন্য কোনো খরচ সম্পর্কে বলা নাই, তাহলে যেটা এসভি অর্থাৎ যেটা সেলস ভ্যালু সেটাই নেট সেলস ভ্যালু এনএসবি ধরে আমাদেরকে অঙ্কটা সমাধান করতে হবে। স্যার কস্ট অফ ট্রেড ক্রেডিটের মতো কোনো শর্টকাট কি দিবেন না? অবশ্যই দিব। এই যে দেখেন, সবার বড়টা এফবি, তারপরে যে থাকবে মাঝারি সে এনএসবি, আর সবার ছোটটা হলো এমপি। তাহলে আমরা চলে যাচ্ছি প্রথমেই অ্যাপিয়ারে। অ্যাপিয়ারের যে ফর্মুলাটা আসলে আপনাদেরকে দিয়েছিলাম সেটা হচ্ছে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি ইনটু 360 ডিভাইডেড বাই এমপি ইনটু 100। আমি আপনাদেরকে আরো একবার কিন্তু মনে করাই দিতে চাই যে স্যার যেহেতু এই প্রশ্নে অন্য কোনো খরচের ব্যাপারে বলা নাই, তাই যে এসভি তাকে আমরা কি ধরে নিছি? এনএসবি ধরে নিছি, কারণ অন্যান্য খরচ হচ্ছে কি জিরো। তো অন্যান্য খরচ যদি জিরো হয় তাহলে এসভি 97,000 থেকে আদার কস্ট জিরো বাদ দিলেও আপনার কি থাকবে? 97,000 এনএসবি বের হবে, যার কারণে আমরা 97,000কে কি ধরে নিলাম? এনএসবি ধরে নিলাম। তো এখানে দেখা যাচ্ছে আমাদের এফবি আমরা 1 লক্ষ পেয়েছিলাম, বসালাম। তার পরবর্তীতে আমাদের এনএসভি পেয়েছিলাম 97,000। তারপরে নিচেও আছে এনএসভি 97,000 ইনটু 360 ডিভাইডেড বাই আমাদের যে ম্যাচুরিটি পিরিয়ড সেটা হলো 90 দিলাম ইনটু 100। এবার স্যার ক্যালকুলেশনের বিষয়টা খেয়াল করবেন।
এখানে 1 লক্ষ থেকে 97,000 বিয়োগ গেলে আর কত থাকে 3,000 আর নিচে 97,000 বসে যাবে ইনটু এখানে যদি আপনি 360 কে 90 দ্বারা ভাগ করেন অর্থাৎ 360 ডিভাইডেড বাই 90 দেন তাহলে आंसर আসবে 4 আর পাশে আছে ইনটু 100 এর পরবর্তীতে স্যার দেখা যাচ্ছে যে এখন আমাদের কাজ হলো এই যে এই ভাগের কাজটা করে ফেলা তাহলে ক্যালকুলেটর নিলাম 3000 দিলাম ভাগ 97,000 3000 ভাগ 97,000 করলে অনেক সুপরিচিত একটা आंसर আমাদের সামনে চলে আসলো 0.030927,835 আর পাশে ইনটু 4 এবং ইনটু 100 তাহলে স্যার আমাদের উত্তরটা হলো এই যে 0.030927,835 যেটা আসছে তার সাথে আমরা 4 এবং তারও সাথে 100 গুণ করব গুণ করলে আমাদের যে 12.37% যে উত্তরটা আসে সেটি হলো আমাদের কাঙ্ক্ষিত কমার্শিয়াল পেপারের অ্যাপিয়ার 12.37% এবং এটিকে নীল কালি দ্বারা আমরা কি করে দিব স্যার বক্স করে দিব এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী যে রিকোয়ারমেন্ট ইআইআর বের করতে বলছে সেই ইআইআর এ আমরা এখন চলে যাচ্ছি এবার আমরা চলে আসলাম হচ্ছে আমাদের ইআইআর এ তো একটা স্ট্যান্ডিং দিলাম প্রথমে এরপরে আমাদের ইআইআর এর যে ফর্মুলা হুবহু কস্ট অফ ট্রেড ক্রেডিটের মতো লিখে ফেলবো 1 প্লাস আই টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100 আচ্ছা তো এবার আয়ের মান নির্ণয়টা আমি আপনাদেরকে বলেছিলাম যে i is equal to fv minus nsv divided by nsv আমরা কিন্তু কিছুক্ষণ আগেই জেনেছি যে এই অঙ্কে বড়টাই হলো ফেস ভ্যালু মানে 1 লক্ষটা হলো ফেস ভ্যালু আমাদের এরপরে মাইনাস এনএসভি হলো মাঝারি যে 97,000 আছে সেটা এবং ওই এনএসভিটা আবার কোথায় বসবে নিচে বসবে এরপরে 1 লক্ষ থেকে 97,000 বিয়োগ করলে হয় স্যার 3,000 টাকা এরপর নিচে থাকে 97,000 এটার মানে হলো এখন আমাদেরকে 3,000 কে 97,000 দ্বারা ভাগ করতে হবে 3,000 ভাগ 97,000 করলে হচ্ছে যে आंसरটা দাঁড়ায় অনেক সুপরিচিত आंसर 0.030927,835 এটাকে সুপরিচিত বলার কারণ কিন্তু যারা কস্ট অফ ট্রেড ক্রেডিটের ক্লাস করছেন তারা খুব ভালো বলতে পারবেন আশা করি তো এরপরে আমাদের আয়ের মান যখন বের হয়ে গেল তাহলে 1 প্লাস আয়ের মান এই যে এটা বসিয়ে দিব এখন 0.030927,835 ব্র্যাকেট শেষ করলাম এখন লাগবে n এর মান একটু ফর্মুলা আপনারা যদি খাতায় তুলে থাকেন দেখতে পারেন সেখানে আমি n সমান দিয়েছি 360 ডিভাইডেড বাই mp অর্থাৎ দাঁড়াচ্ছে 360 ডিভাইডেড বাই mp হলো 90 ডে 90 দিন তাহলে n এর মানটা হলো 4 তাহলে আমরা এখানে n এর জায়গায় দিতে পারি 4 মাইনাস 1 এবং ইনটু 100 তাহলে স্যার এখন আমাদের কাজটা হলো যে আমরা একটা ক্যালকুলেটর নিব নিয়ে আমাদের যে কাজটা সেটা একটু দেখেন ব্র্যাকেট স্টার্ট করলাম 1 প্লাস দিলাম 0.030927,835 দিলাম এবং ব্র্যাকেটটাকে শেষ করবেন আর টু দি পাওয়ার হচ্ছে 4 দিবেন টু দি পাওয়ার 4 দিলাম তো টু দি পাওয়ার 4 টা দেওয়ার পর যে आंसरটা আসলো তা দেখতে এরকম 1.1295697775 তো এখান থেকে আপনার -1 হবে এবং 100 দ্বারা গুণ হবে
তাহলে যে আনসারটা আসছে এখান থেকে আমরা যদি এককে বিয়োগ করি তাহলে দাঁড়াচ্ছে 0.1295697774 ইনটু 100। তো সেই আনসারটাকে যদি আমরা এখন ইনটু 100 100 দ্বারা গুণ করি তাহলে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব 12 আসলে আমাদের আনসারটা আসছে হচ্ছে 12.956। তো আমরা যেহেতু দশমিকের পরে 2 ঘর নিব তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমাদের 3 নম্বর ঘরটা কিন্তু 5 এর চেয়ে বড় হয়ে গেছে। তো আমি আপনাদেরকে বলছিলাম 3 নম্বর ঘরটা যদি 5 কিংবা 5 এর চেয়ে বড় হয়ে যায় সেক্ষেত্রে আগের যে সংখ্যাটা 5 তার সাথে 1 যুক্ত করতে হবে। তাহলে আনসার দাঁড়াচ্ছে 12.95 এর জায়গায় 96%। স্যার এটাই হলো আমাদের কাঙ্ক্ষিত সেই কমার্শিয়াল পেপারের ইআইআর। তাহলে স্যার এরই সাথে আমাদের শেষ হলো এই ম্যাথটা। এবার পরবর্তী তথা কমার্শিয়াল পেপারের কস্ট অফ কমার্শিয়াল পেপারের লাস্ট যে ম্যাথ সেটাতে আমরা চলে যাচ্ছি। আশা করি ইনশাআল্লাহ এই ক্লাসে আপনাদের কমার্শিয়াল পেপার পুরোটা ক্লিয়ার হয়ে যাবে। এবার চলে আসলাম আমাদের কমার্শিয়াল পেপার তথা কস্ট অফ কমার্শিয়াল পেপারের সর্বশেষ ম্যাথে, যেটা আমাদের ধারাবাহিক ম্যাথের প্রবলেম 9 এবং এটি এসেছিল এনইউ বিবি অনার্স ফার্স্ট ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের 2017 এবং 2000 সালে। তো একটু যদি আমরা খেয়াল করি এখানে বলতেছে যে এ কমার্শিয়াল পেপার একটি বাণিজ্যিক পত্র উইথ এ ফেস ভ্যালু অফ, এখানে একদম স্পষ্ট করে ফেস ভ্যালু অথবা এফভি অথবা লিখিত মূল্য আমরা যাকে বলি সেটা স্পষ্ট করে দেওয়া আছে 5000 টাকা। তাহলে আমরা একটু স্ট্যান্ডিং দিয়ে এগুলো যদি লিখে ফেলতে পারি তাহলে আমাদের জন্য খুব উপকার হয়। এফভি যে মানটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে 5000 টাকা। আচ্ছা, এরপরে এখানে দেখা যাচ্ছে যে is sold for, এই 5000 টাকা লিখিত মূল্যের কমার্শিয়াল পেপারটা সোল্ড মানে বিক্রয় করা হচ্ছে 4800 টাকা করে। কয় টাকা করে স্যার? 4800 টাকা করে কমার্শিয়াল পেপারটা বিক্রয় করা হচ্ছে। এখন যে দামে আমরা কোনো কিছু বিক্রয় করি সেটাকে আমরা বলি বিক্রয় মূল্য অথবা সেলস ভ্যালু। সেলস এর এস, ভ্যালুর ভি, সংক্ষেপে বললে দাঁড়ায় এসভি। সেই এসভিটাই হলো কত? 4800 দিলাম 4800। এর পরে লেখা আছে যে ফর 180 ডেজ, 180 দিনের জন্য। তাহলে মেয়াদ বা ম্যাচুরিটি পিরিয়ডটা হলো 180। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম সবার বড় এফবি, তার ছোট এসবি এবং সবার ছোট এমপি। এরপরে যে যে জিনিসটার আশায় আমরা এতটুকু আসলাম, এতটুকু ম্যাথ করলাম সেটা হলো আদার কস্ট। এই যে ফ্লোটেশন কস্ট মানে উত্তরণ যে ব্যয়, অর্থাৎ কমার্শিয়াল পেপার সংক্রান্ত খরচ আসলো কত টাকা? 40 টাকা। এটাই আমরা হচ্ছে চাচ্ছিলাম। এই যে আমরা কিন্তু বলছিলাম, আমরা কি বলছিলাম? আমরা বলছিলাম যে এনএসভি অথবা নিট সেলস ভ্যালু, নিট সেলস ভ্যালু বা নিট বিক্রয় মূল্য বের করার শর্তটাই হচ্ছে এসভি থেকে আদার কস্ট বাদ দিতে হবে। কারণ নিট সেলস ভ্যালুর এই যে এন অর্থাৎ নিট, নিট কথাটার মানে হচ্ছে সবকিছু কেটে কুটে বাদ দেওয়ার পরে। তাহলে সেই কথা অনুযায়ী আমাদের এসভি হলো 4800 টাকা। লিখলাম 4800 মাইনাস আদার কস্ট হিসেবে এখানে একটা কস্টের কথা উল্লেখ আছে, সেটা হচ্ছে কি স্যার? ফ্লোটেশন কস্ট। একটা কস্টের কথাই উল্লেখ আছে, সেটা হচ্ছে আমাদের ফ্লোটেশন কস্ট। তাও আবার কয় টাকা স্যার? 40 টাকা। তাহলে সেই ফ্লোটেশন কস্টটাই আছে আদার কস্ট হিসেবে, সেটাকে যদি আমরা মাইনাস করি তাহলে যে 4760 টাকা থাকে এটাই হচ্ছে আমাদের
এনএসবি এই 4760 টাকা দিয়ে আমরা অঙ্কটা করব ইনশাআল্লাহ। এখানে আমাদেরকে বলা হচ্ছে ক্যালকুলেট, নির্ণয় করেন। কি নির্ণয় করব স্যার? নির্ণয় করব ইফেক্টিভ ইন্টারেস্টের আই, রেটের আর, ইআইআর নির্ণয় করতে বলা হচ্ছে। আমি আপনাদেরকে কস্ট অফ ট্রেড ক্রেডিটের সময় বলেছিলাম আমাদেরকে প্রশ্নে অ্যাপিয়ার করতে বললে আমরা অ্যাপিয়ার করব, ইআইআর করতে বললে ইআইআর করব, এর বাইরে আমরা যাব না। কিন্তু আমাদেরকে যদি কস্ট অফ ট্রেড ক্রেডিট অথবা কস্ট অফ কমার্শিয়াল পেপার বলে, সেক্ষেত্রে আমরা অ্যাপিয়ার এবং ইআইআর উভয়ই করব। আর সমন্বিত অঙ্কের ক্ষেত্রে আমরা সর্বদা ইআইআর কে চুজ করব। এগুলা কিন্তু ক্লাস 1 এ এবং 2 তে আপনাদের সাথে শেয়ার করা হয়েছিল। যারা ডিরেক্ট আজকে এসেছেন আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা একটু ক্লাস 1 2 গুলা দেখে আসেন, তাহলে আরো বুঝতে আপনাদের সুবিধা হবে। তো স্যার এবার আমরা যদি ইআইআর এর ম্যাথে চলে যাই, ইআইআর এর যে ফর্মুলা অর্থাৎ 1 প্লাস i টু দি পাওয়ার n মাইনাস 1 ইনটু 100 দিলাম স্যার। এবার এখানে খেয়াল করবেন আমরা কিন্তু জানি যে i এর ফর্মুলাটা হলো কমার্শিয়াল পেপারের ক্ষেত্রে এফভি মাইনাস এনএসভি ডিভাইডেড বাই এনএসভি। তাহলে আমরা এফবি পেলাম কত? 5000 দিলাম, এফবি 5000 মাইনাস এনএসভি, আমাদের এসবি লাগবে না, আজকের ম্যাথে কিন্তু আদার কস্ট আসে। আদার কস্ট এরকম ফ্লোটেশন কস্টের মতো কোনো কস্ট যদি আপনার ম্যাথে আসে সেক্ষেত্রে কিন্তু এসবি এবং এনএসবি সম্পূর্ণ আলাদা হয়ে যাবে। আর ফ্লোটেশন কস্ট কিংবা অন্যান্য যদি কোনো খরচ না থাকে তাহলে সেক্ষেত্রে যেটা এসবি সেটাই হচ্ছে এনএসভি। কিন্তু আজকের অঙ্কে যেহেতু ফ্লোটেশন কস্ট বা অন্য একটা খরচ আছে সেহেতু আমরা ওটাকে মাইনাস করে এনএসভি বের করছি 4760 টাকা। সেই এনএসভির মানটা আমরা বসালাম। এবার আমাদের কাজ হলো উপরেটা মাইনাস করা। মাইনাস করলে আসে 240 আর নিচে আছে 4760। তাহলে এখন আমাদের কাজ হলো 240 কে 4760 দিয়ে ভাগ করলে যে মানটা আমরা পাচ্ছি সেটা হলো 0.050420168। তাহলে আমরা ওই মানটাই আয়ের মানটা এখানে বসিয়ে দিব 0.050420168। আচ্ছা এখানে আছে হচ্ছে আবার n, তো n এর মানটা হলো স্যার 360 ডিভাইডেড বাই এমপি। এখন 360 তো বসলো, এমপি কিন্তু আমরা কত পেয়েছিলাম? 180। তাহলে 360 কে 180 দ্বারা ভাগ করলে এমপির মান আসে অর্থাৎ n এর মান আসে 2। তাহলে n এর মানটা আমরা বসাবো হচ্ছে 2 মাইনাস 1 এবং ইনটু 100। এবার আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা এই ব্র্যাকেট দিব, শুরু করব ক্যালকুলেটরের ব্র্যাকেট, এরপরে 1 প্লাস এই মানটা দিব 0.050420168। ব্র্যাকেটটা শেষ করলাম এবং টু দি পাওয়ার 2 দিলাম। তাহলে আমাদের একটা মান আসে সেটা হলো 1.103382529। সেখান থেকে আমরা 1 কে বিয়োগ দিব এবং 100 দ্বারা গুণ করব। যে মানটা আসছে ওইখান থেকে 1 কে বিয়োগ দিলে হয় 0.10382529 ইনটু এখন কি দিব আমরা 100 দিব। তাহলে হয় ইনটু 100 10 দশমিক, আমাদের আনসার যেটা এসেছে 10.338। কিন্তু যেহেতু 3 নাম্বার ঘরে 8 রয়েছে আমরা আগের ঘরের সাথে 1 যুক্ত করে কত বানিয়ে দিব? 4 বানিয়ে দিব। তাহলে স্যার আমাদের যে ফাইনাল কস্ট অফ কমার্শিয়াল পেপারের ইআইআরটা এসেছে সেটা হলো 10.34%। আশা করি স্যার এতটুকু আপনাদের কাছে ক্লিয়ার। এখন পর্যন্ত আমি আপনাদেরকে দুইটি টপিক ইতোমধ্যে কমপ্লিট করিয়েছি, কস্ট অফ ট্রেড ক্রেডিট এবং কমার্শিয়াল পেপার। আজকে আমাদের ষষ্ঠ ক্লাস শেষ। ইনশাআল্লাহ সপ্তম ক্লাস থেকে অ্যাকাউন্টস রিসিভেবল ফ্যাক্টরিং এর যে ম্যাথগুলা সেটির উপর ক্লাস আসবে।
এবং তার পরবর্তীতে ইনশাআল্লাহ সমন্বিত অর্থাৎ তিনটা মিক্স করে যে ম্যাথগুলো আছে সেগুলো আমি শেষ করানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো যদি আপনাদের কাছে উপকারী, একটুও যদি উপকারী মনে হয়, আশা করি আপনাদের পরিচিত জনদের সাথে আপনারা শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। এবং পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।